স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ন্যূনতম এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় এক যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য রায়, তবে আগামীতে যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটি বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যান্যরা 2013 সালে একটি রিট করেন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্রিফ করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আমরা আমাদের ডাক্তার পরিচয়কে সমন্বিত করেছি। আমরা আশা করব ইন ফিউচারে আমরা আমাদের সেই সমন্বিত অধিকার, আমরা আমাদের সম্মানটুকু ধরে রাখব। এখন এই মুহূর্তে আমরা আজকে আমাদের যে দাবিটুকু অর্জিত হয়েছে সেটা আমাদের 5 দফার মাত্র একটা সামান্য অংশ। আমাদের এই ডাক্তার সোসাইটির আরো 4 দফা বাকি রয়েছে। আমরা সেইগুলো নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। এই মুহূর্তে কথা বলবেন ডক্টর মোবারক হোসেন স্যার। আপনারা যারা নিজেদের প্রয়োজনে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে এই পর্যন্ত আমাদের কিন্তু চলে গেলে হবে না। আমাদের 5 দফা কিন্তু এক দফা মাত্র পূরণ হয়েছে। আমরা কিন্তু আমাদের মূল কর্মসূচি কিন্তু মন্ত্রণালয়ে আমরা অভিমুখে যাত্রা করবো। আমরা কিন্তু কিছু করার মধ্যে ঘোষণা করবো, মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করবো। আমাদের দাবি পাস, আমাদেরকে কিন্তু 5 দফা আদায় করতে হবে। তোমরা কিন্তু ভুলে গেলে চলবে না। চলো, তোমরা কে চলে যাবো না, সবাইকে আমরা করে যাবো না। আমরা সবাই ডাক্তার। সেই ডাক্তার বলতে গেলে আমাদেরকে এমবিবিএস এবং বিডিএস কে বলতে হবে। অন্য কোনো কাউকে আমরা ডাক্তার হিসাবে গণ্য করব না, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা চাই যারা শিক্ষিত হবে ডাক্তারি সেবায় তাদেরকে আমরা। নির্ধারিত সময় পার হয়ে গেছে আগেই। এরই মধ্যে কথা ছিল সব বই বুঝিয়ে দেওয়ার, কিন্তু এখনও একটি বইও বুঝিয়ে দেয়নি তারা। কমপক্ষে 8টি ছাপাখানার বেলায় ঘটেছে এমন ঘটনা, যাদের কাছে আটকে আছে 61 লাখেরও বেশি বিনামূল্যের পাঠ্য বই। এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, এসব প্রতিষ্ঠান সহ যেসব প্রকাশনী নির্ধারিত সময়ের পরও সব বই দেয়নি তাদের তালিকা করছে তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর নানা প্রক্রিয়া শেষে এবার পাঠ্য বই ছাপানোর কার্যক্রম শুরু করতেই দেরি হয়। ফলে বছরের শুরুতেই পাওয়া যায়নি সব বই, এমনকি এখনও বই পৌঁছায়নি সব শিক্ষার্থীর হাতে। এনসিটিবির হিসাবে দেখা গেছে এখনও প্রায় 1/2 কোটি বই ছাপানো বাকি। আবার অনেক বই ছাপা হবার পর অপেক্ষা আছে বাধাই ও বিতরণের, যদিও বই দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেছে আরও আগেই। এনসিটিবির হিসাব বলছে এখনও 8টি প্রকাশনী একটি বইও পিডিআই করায়নি, অর্থাৎ কোনো বই বিতরণ করেনি এখনও। এসব প্রকাশনীর কাছে আছে প্রায় 61,37,000 বই। কিছু প্রিন্টার বই ছাপিয়েছে কিন্তু বই ট্রাকে উঠিয়ে পৌঁছা নাই। 4টা প্রেস তো ইতিমধ্যে আমাদের ডিটেক্ট করা হয়েছে। আর কিছু কিছু প্রেস আছে যারা কিছু খারাপ মানের কাগজে বই দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আমরা পুনরায় ছাপানোর জন্য মুসলেকা নিয়েছি। নির্ধারিত সময়ে কোনো বই না দেওয়ার বিষয়ে নানা যুক্তি অভিযুক্ত প্রকাশকদের। 1% নাই, পার্সেন্টও অনেক কমে আইছে। ছাপা সর্বোচ্চ 15
তারিখ, এর মধ্যে পিডিআই নিয়ে বইও দিয়ে দেবো ইনশাল্লাহ। এনসিটিবি বলছে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সব বই দেয়নি তাদের সবারই তালিকা হচ্ছে। আমাদের পদক্ষেপ আমরা নিচ্ছি, তবে এই সমস্ত প্রেস যারা আমাদেরকে সম্পূর্ণ অসহযোগিতা করছে তাদের ব্যাপারে আমরা পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত দিকে আমরা যাব। এবছর প্রায় 40 কোটি বইয়ের মধ্যে এখনো বিতরণ বাকি আছে প্রায় 5 কোটি বই, যার প্রায় সবই এরই মধ্যে ছাপানো শেষ। চলতি মাসের মধ্যেই সব বই বিতরণের কথা বলছে সরকার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। শেষ রাতের আগুনে ভস্মীভূত হয়েছে রাজধানী মহাখালীর 7তলা বস্তির 1.5 শতাধিক ঘর। সব হারিয়ে দিশেহারা বস্তিতে থাকা নিম্ন আয়ের বাসিন্দারা। খোলা আকাশের নিচে অসহায় দিন পার করছেন কয়েকশো বস্তিবাসী। তাকিয়ে আছেন প্রশাসনের মানবিক সহায়তার দিকে। পেয়ারা বেগম 15 বছর ধরে স্বামী সন্তান ও নাতি নাতনিদের নিয়ে বসবাস করেন রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে। মঙ্গলবার মধ্যরাতে লাগা আগুনে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব। মাথা গোজার একমাত্র ঠাঁই, বসতঘরটি হারিয়ে দিশেহারা সামনের দিনের কথা ভেবে। একই অবস্থা বস্তির অন্যান্য বাসিন্দাদেরও। আকস্মিক লাগা আগুনে কোনো রকম প্রাণ বাঁচাতে ছুটে গেছেন নিরাপদে। ভোরের আলো ফুটার সাথে সাথে ভস্মীভূত আগুনে খুঁজে বেড়াচ্ছেন নিজের শেষ সম্বলটুকু। খাট, ফ্রিজ, র্যাক, মেশিন, সেলাই মেশিন, যা এক খালি এটাই আছে, আর কিছু নেই। আজকে কি খাবো, টাকাও আসলে সে টাকাগুলোও পুড়ে গেছে, 5,000 টাকা, কিছু নেই কেউ ঘরে। এমন বাস্তবতায় কামনা করছেন সরকারি সহায়তার। কেউ আসা বলে নাই যে আমরা তোমাদের পাশে আছি, এসব আশ্বাস এখনো কেউ দেয় নাই। ক্ষয়ক্ষতি অর্ধেক যদি কোনো মতে দেয় বা একটা ভালোই দিয়ে দেয়, এটাই চাওয়া এখন। আমগর তো কোনো জিনিসপাতিও নাই, কিছু বাইরেও করা পাই নাই। এখন তাহলে আমরা চলমু কিভাবে? চলার একটা ব্যবস্থা করুন না বাম করে। মঙ্গলবার মধ্যরাতে লাগা আগুনে 7তলা বস্তিতে পুড়ে যায় 1.5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়েছে স্বপ্ন, পুড়েছে আহারের এই চাল। গতকাল মধ্যরাতে লাগা 7তলা বস্তির এই আগুনে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এমন বাস্তবতায় জেলা প্রশাসনের সহায়তায় প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর বিভিন্ন থানায় করা আলাদা হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। একই সাথে ভাটারা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আতিকুল ইসলাম এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। এদিন ধানমন্ডি থানায় হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান এবং আনোয়ার হোসেন নাইমের 4 দিনের রিমান্ড দেওয়া হয়। আর লালবাগ থানায় একটি হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 3 দিন এবং ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 169 প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছে হাইকোর্ট। এখন নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে শিল্প গ্রুপটি। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। তবে গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ছাড়া বাকি সব প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেয় উচ্চ আদালত। এরপর তত্ত্বাবধায়ক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। বুধবার রায়ের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রিসিভার নিয়োগকে বৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।